স্প্যাম কুইজ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে আমরা গতির রাশিমালা কীভাবে নির্ণয় করতে পারি সেইটা। আচ্ছা, তোমরা তো জানো যে তাৎক্ষণিক বেগ বা যেটাকে শুধু বেগ বলি আমরা ভি, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? লিমিট ডেল্টা টি টেন্স টু 0 আর ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে আমরা ডিএস বাই ডিটিও লিখি। তোমরা এগুলো সব জানো। আবার তাৎক্ষণিক ত্বরণ বা শুধু ত্বরণ এ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি সমান ডিভি ভাগ ডিটি। হ্যাঁ, এগুলো সব জানো তোমরা। এখানে যদি ভি এর মানটা আমরা বসাই দেই তাহলে জিনিসটা আসে এরকম, ডি ডিটি অফ, এই যে ভি এর মান হচ্ছে এটা, ডি ডিটি অফ ডিএস বাই ডিটি সমান ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। হ্যাঁ, এই লেখাটার সাথে তোমরা পরিচিত, কারণ তোমরা ক্যালকুলাস করছো ম্যাথে। তো আমরা কি এটা বলতে পারি যে সরণের ফাংশনকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা বেগ পাই, আবার বেগের ফাংশনকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা ত্বরণ পাই? অথবা এই জিনিসটা কি বোঝাচ্ছে যে সময়ের সাপেক্ষে সরণের ফাংশনকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলেও আমরা ত্বরণ পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, ধরো তোমাকে বলে দিছে এস সমান 3t কিউব হলে ভি ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত। এই ম্যাথটা খুবই ইজি, তোমরা জাস্ট এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েট করে বেগ পাবা, পরের বার ডিফারেন্সিয়েট করে ত্বরণ পাবা। আচ্ছা, এই ম্যাথটার সাথে তোমরা পরিচিত, সো এটা নিয়ে আর খুব বেশি আলোচনা করব না। এবার তোমাদের জন্য একটা একটু চিন্তা করার মতো ম্যাথ, সেটা হচ্ছে তোমাকে বলে দিছে এস সমান 3 ইন্টু টি টু দি পাওয়ার এন। কোন একটা বস্তুর সরণকে এই 3 ইন্টু এস সমান 3 ইন্টু টি টু দি পাওয়ার এন এই সমীকরণ দ্বারা প্রকাশ করতেছি আমরা। তো বলে দিছে যে এন এর মান কত হলে বস্তুটা সমবেগে যাবে, আবার এন এর মান কত হলে বস্তুটা সমত্বরণে চলবে। চলো আমরা ম্যাথটা একটু করা ট্রাই করি। তোমাকে কি বলে দিছে? এস সমান 3 ইন্টু টি টু দি পাওয়ার এন। ওকে, এবার আমরা কি করব? আমরা যদি বেগ পেতে চাই তাহলে এই সরণের এই সমীকরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাবো। সো ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি সমান ডি ডিটি অফ 3 ইন্টু টি টু দি পাওয়ার এন। তোমরা তো এটা ডিফারেন্সিয়েশন শিখছই, এটা ইকুয়াল টু কি হবে? থ্রাইস এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে আমরা কি দেখতেছি যে এই বেগের মানটা কি আসলো? থ্রাইস এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন দেখো এই সমীকরণের মধ্যে টি আছে। আচ্ছা, টি আছে তার মানে কি সময়ের পরিবর্তনের সাথে সাথেই বেগও চেঞ্জ হবে। সো আমরা যদি এই ইকুয়েশনটা থেকে এই টিটাকে আউট করে দিতে পারি তাহলেই কি এই বেগটা কি সমবেগ হয়ে যাবে। দ্যাট মিনস টিটাকে যদি আমরা বাদ দিই ইকুয়েশন থেকে তাহলে কি ভি ইকুয়াল টু 3n পাবো। দ্যাট মিনস তখন এটা সমবেগ হবে। এখন তাহলে আমাকে কি করতে হচ্ছে? এই টি টু দি পাওয়ার n মাইনাস 1 এই জিনিসটাকে কি 1 করতে হচ্ছে। দ্যাট মিনস সমবেগে যাবে যদি টি টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 1 হয়। এখন দেখো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই তো আসলে 1। দ্যাট মিনস টি টু দি পাওয়ার n মাইনাস 1 সমান টি টু দি পাওয়ার 0 হইতে হবে, বা n মাইনাস 1 সমান 0 হয় বা n সমান 1 হয়। তাহলে আমরা বলতে পারি যে n এর মান 1 হইলেই এই বস্তুটা সমবেগে যাবে। ওকে, আচ্ছা, আমাদের প্রবলেম তো এখনো শেষ হয়নি। এবার আমাদেরকে কি করতে হবে? ত্বরণ বের করতে হবে। আচ্ছা, ত্বরণ বের করার জন্য আমরা কি করতে পারি? সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করব। দ্যাট মিনস ডিভি ভাগ ডিটি এ সমান ডি ডিটি অফ, আমরা বেগ কত পাইছিলাম? 3n টি টু দি পাওয়ার n মাইনাস 1, ডি ডিটি অফ 3n টি টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? 3n ইন্টু n মাইনাস 1 ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 2। হ্যাঁ, তোমরা তো এই টাইপের ডিফারেন্সিয়েশনের সাথে পরিচিত, সো সমস্যা হওয়ার কথা না বুঝতে। দেখো
এই ত্বরণের মধ্যে আবার সময় আছে, সো সময়ের বিভিন্ন মানের জন্য ত্বরণের মান বিভিন্ন হবে। এখন এই সমীকরণ থেকেও যদি আমরা টিকে বের করে দিতে পারি তাহলেই কি এই ত্বরণটা সমত্বরণ হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে ত্বরণের কোনো চেঞ্জ হবে না। সো t⁻n-2 এই জিনিসটাকেও আসলে কি আমাদের 1 করতে হবে। তাহলে t⁻n-2 ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল টু t⁻0। আমরা তো এটা আগে এটা নিয়ে আলোচনা করলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। সো এখান থেকে তো আমরা লিখতেই পারি n-2 সমান 0 বা n ইকুয়াল টু 2। তাহলে আমরা এটা বলতে পারি এই সরণের এই সমীকরণে n এর মান যদি 2 হয় তাহলেই বস্তুটা কি সমত্বরণে যাবে, আর n এর মান 1 হইলে বস্তুটা সমবেগে যাবে। আচ্ছা স্যার তো এটা তোমাদেরকে আসলে বলছিল, আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখলাম জিনিসটা, আর কিছু না, ঠিক আছে? এটাও খুব একটা কঠিন প্রবলেম ছিল না। আচ্ছা এবার আমরা আরেকটু কিছু প্রবলেম দেখি। তোমাকে বলা হচ্ছে যে কোনো একটি বস্তুর বেগের ইকুয়েশনকে v ইকুয়াল টু t² + 3 দ্বারা প্রকাশ করা হয়েছে, আদি অবস্থান শূন্য ধরে অতিক্রান্ত দূরত্ব বের করো। আচ্ছা এই অঙ্কটা, এই সেম অঙ্কটাই স্যার তোমাদের কিন্তু ক্লাসে করাইছে। কি করতে হয় এখানে? আমরা কি জানি v সমান dx/dt বা dx সমান কি v dt। এখন উভয় পক্ষে যদি নির্দিষ্ট সীমার মধ্যে, উপযুক্ত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করো তাহলে ইন্টিগ্রেশন dx সমান ইন্টিগ্রেশন v dt, এখানে 0 থেকে t, এখানে 0 থেকে x। হ্যাঁ তুমি এই অঙ্কটা কিন্তু ক্লাসে করছো, সো এটা আর করাচ্ছি না আমি। তো আমরা যে অঙ্কটা করব সেটা একটু আলাদা। সেটা হইতেছে তোমাকে বলে দিছে কোনো একটা বস্তুর বেগের সমীকরণকে v ইকুয়াল টু 1/x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে v ইকুয়াল টু 1/x যদি হয় তাহলে 99 মিটার যেতে কত সময় লাগবে। আচ্ছা তোমরা এই অঙ্কটা একটু ট্রাই করো। আচ্ছা এই অঙ্কটাতে নর্মাল যে অঙ্ক, সেই অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কি জানো? আগে কি তোমাকে বেগের সাথে সময়ের একটা সম্পর্ক দেওয়া হয়েছিল, বা নর্মালি তোমরা এটাই দেখে আসো যে ভিকে টাইমের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন ওই সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে অতিক্রান্ত দূরত্ব বের করছিলাম আমরা। তো এখানে আমরা কি করছি, এখানে কিন্তু বেগ আর সময়ের মধ্যে কোনো সম্পর্ক দেওয়া নাই, এখানে কি বেগ আর সরণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, অ্যান্ড সময়টাই চাচ্ছে তোমার কাছে। তো দেখি আমরা একটু করার ট্রাই করি। তোমরা তো জানোই যে বেগ সমান আসলে কি dx/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাবো। সো এখান থেকে তো আমরা এটা লিখতে পারি যে dt সমান dx/v। হ্যাঁ লিখতে পারি না? এটা অবশ্যই পারি। এবার যদি v এর মানটা বসাই দেই তাহলে কি dt সমান dx ডিভাইডেড বাই 1 - x, বা dt সমান কি x dx। হ্যাঁ খুবই সহজ। এবার আমরা যদি উভয় পক্ষে দেখো, এই পাশে dt আছে, এই পাশে dx আছে, সো উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে জিনিসটা কেমন হয়? ইন্টিগ্রেশন dt সমান ইন্টিগ্রেশন x dx। আচ্ছা আমরা তো টাইমের ভ্যালুটাই বের করব, সো টাইমের dt এর লিমিটটা কি হবে 0 থেকে t, আর ইন্টিগ্রেশন x dx এখানে লিমিটটা কি হবে 0 থেকে 99, কারণ তোমাকে বলে দিছে যে 99 মিটার যেতে হবে। আচ্ছা এখান থেকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে জিনিসটা কেমন আসে? এখানে কি t, হ্যাঁ তোমরা এগুলা জানো, সমান ½ x², এখানে লিমিট বসবে 99 আর 0, বা t সমান কি 99² 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি, জাস্ট আগের মতোই, জাস্ট তোমাকে এই বেগের যে ইকুয়েশনটা সেটা বেগ আর সময় না দিয়ে বেগ আর সরণ দিচ্ছে, তোমার কাছে টাইম চাইছে। এই ক্ষেত্রেও তোমার প্রসেসের কোনো চেঞ্জ হবে না, তোমরা আগের ম্যাথগুলো যে প্রসেসে করছো এটাও সেম প্রসেসে করবা। আচ্ছা নেক্সট ম্যাথ টাইপ 2তে আমরা কিছু ইজি জিনিস দেখব। তোমরা হয়তো আগে থেকে ওটা জেনে আসতে পারো, তাও সবাই হয়তো নাও জানতে পারে। সো আমরা কিছু এটাও একটু সহজই তাও দেখি আমরা। ম্যাথ যেটা বলা হয়েছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে চলতেছে, তো বস্তুটা 10 সেকেন্ডে কত দূর যাবে অ্যান্ড 10ম সেকেন্ডে কত দূর যাবে। আচ্ছা প্রথম যে ইয়াটা সেটা তো অনেক ইজি, প্রথম থেকে 10 সেকেন্ডে টোটাল কত দূরত্ব যাবে, s সমান ut + ½ at²। এখানে কি u0 এর মান দেওয়া আছে আর t এর মান হচ্ছে 10। তোমরা এই ম্যাথটা খুব ইজিলি পারবা। তো এটা নিয়ে আমরা কনসার্ন না, আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে 2 নাম্বার ম্যাথটা।
2 নম্বরে কি বলছে, দশম সেকেন্ডে কত দূর যাবে। আচ্ছা চিন্তা করো, এই 10 সেকেন্ডে কত দূর যাবে আর দশম সেকেন্ডে কত দূর যাবে, এই দুটো জিনিস কি সেম? এই দুটো জিনিস কিন্তু সেম না। দশম সেকেন্ডে কত দূর যাবে এই জিনিসটা বলতে বোঝাচ্ছে যে বস্তুটা 9 সেকেন্ডের পর থেকে 10 নম্বর সেকেন্ড পর্যন্ত এই 1 সেকেন্ডে যে দূরত্বটা গেছে, আমি আবারও বলতেছি, বস্তুটা 9 সেকেন্ড, বস্তুটা 9 সেকেন্ডের পর থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই 1 সেকেন্ডে যত দূর গেছে সেটাই তো দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো এখানে দশম সেকেন্ডে কত দূর যাবে এটা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে প্রথম থেকে 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ প্রথম থেকে 9 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলেই কি দেখো, আমরা দশম সেকেন্ডে অর্থাৎ 9 সেকেন্ডের পর থেকে 10 সেকেন্ড পর্যন্ত যে এই 1 সেকেন্ডে কত দূর গেছে সেটা কিন্তু বের করতে পারবো। তো এখন কি জিনিসটা অনেক ইজি হয়ে গেল, তোমরা জাস্ট ক্যালকুলেশন করে নিবা, এটাতে আমার আর দেখানোর কিছু নাই। আচ্ছা তাহলে ওই গত ম্যাথ থেকে আমরা একটু কিছু থিওরি দেখি। তোমাকে যদি বলে কোনো একটা বস্তু tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এই জিনিসটা আসলে কি বোঝায়, যে বস্তুটা প্রথম থেকে t সেকেন্ডে যত দূর গেছে সেখান থেকে যদি বস্তুটা প্রথম থেকে t-1 সেকেন্ডে কত দূর গেছে সেই অংশটুকু যদি বাদ দেই তাহলে কি আমরা tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। তো আমরা সেটাই লিখছি যে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান এইটা। আচ্ছা আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে প্রথম থেকে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আসলে আমরা কি বলবো, ut + ½ স্কয়ার। সেখান থেকে আমরা কি বাদ দিব, প্রথম থেকে t-1 সেকেন্ডে কত দূর গেছে সেইটা, অর্থাৎ u × t-1 + ½ t-1 হোল স্কয়ার। আচ্ছা এই লাইনটাকে যদি আমরা ভাঙাই দেই তাহলে জিনিসটা আসবে ut + ½ স্কয়ার মাইনাস ut প্লাস u মাইনাস ½ স্কয়ার প্লাস at মাইনাস ½ আচ্ছা এখানে দেখো এই ut আর এই ut কাটা যায়, প্লাস ½ স্কয়ার মাইনাস ½ স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে u প্লাস at মাইনাস ½ এখান থেকে যদি এই দুইটা জায়গা থেকে যদি a কমন নেই t-½ সেখান থেকে যদি আবার হাফ কমন নেই তাহলে s সমান u প্লাস ½ a ইন্টু 2t-1। এটাই হচ্ছে আমাদের সেই সূত্র যে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s-th সমান u প্লাস ½ a ইন্টু 2t-1। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ এই সূত্রটা তোমরা হয়তো অনেকে আগে থেকেই জানো, তাও একবার দেখাইলাম। আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখি ওই সূত্র দিয়েই, যে তোমাকে বললো স্থির অবস্থা থেকে কোনো বস্তু ছেড়ে দিলে তার শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে, পতনকাল ও উচ্চতা কত। আচ্ছা আমি যদি একটু চিত্রের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করতে চাই, ধরো এটা হচ্ছে সেই এইচ উচ্চতা। আচ্ছা জিনিসটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই তাহলে ধরো ভূমি থেকে এইচ উচ্চতা, এটা হচ্ছে সেই এইচ উচ্চতায় একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি ফেলে দিলাম। তো এই বস্তুটা টি সেকেন্ড পর ভূমিতে এসে পড়লো, এখানে এসে পড়লো, অ্যান্ড তোমাকে বলে দিছে যে শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। দ্যাট মিনস এই বস্তুটা tতম সেকেন্ডে এই টোটাল উচ্চতার অর্ধেক অর্থাৎ tতম সেকেন্ডে বস্তুটা h/2 দূরত্ব অতিক্রম করছে, এটাই তো বলে দিছে তাই না। আচ্ছা এবার আসি আমরা ম্যাথটা কিভাবে করব। দেখো তোমরা যে যেহেতু বস্তুটা t সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করছে উলম্বভাবে, সো আমরা তো বলতেই পারি যে h সমান ut প্লাস ½ স্কয়ার। দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে নর্মালি কি আদিবেগ শূন্য হয় যদি কোনো কিছু বলা না থাকে, সো যেহেতু u 0 আমরা লিখতে পারি h সমান ½ স্কয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম আমরা। এখন দেখো তোমাকে আবার বলে দিছে যে tতম সেকেন্ডে h/2 দূরত্ব অতিক্রম করে, সো আমরা তো বলতেই পারি, তাহলে আমরা কি সূত্রটা জানি যে s-tতম সমান u প্লাস ½ a ইন্টু 2t-1। এখানে tতম সেকেন্ডে কত দূর গেছে h/2। আচ্ছা h/2 বসাইলাম, আর কি পরন্ত বস্তুর জন্য u তো 0
আর ত্বরণ কি, এখানে আসলে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করতেছে, হাফ জি ইন্টু 2t মাইনাস 1। আচ্ছা দেখো এখানে এইচ এর মান কিন্তু আমরা আগে থেকেই জানি, এইচ এর মান কি হাফ জিটি স্কোয়ার। তো হাফ জিটি স্কোয়ার যদি এখানে বসাই দেই তাহলে হাফ জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান হাফ জি ইন্টু 2t মাইনাস 1। ওকে দেখো হাফ হাফ কাটা, জি জি কাটা, তাহলে জিনিসটা কি থাকতেছে, টি স্কোয়ার বাই 2 সমান 2t মাইনাস 1 বা টি স্কোয়ার সমান 4t মাইনাস 2 বা টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 সমান 0। এখান থেকে সলভ করে টি এর যে মানটা পাবা সেটা হচ্ছে 3.414 সেকেন্ড। সো অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা আমরা তো টি এর মান বের করে ফেলছি, এখন এই টি এর মান যদি এই 1 নাম্বার ইকুয়েশনটাতে জাস্ট বসাই দেই তাহলে কি আমাদের এই উচ্চতাটা পেয়ে যাব আমরা। আচ্ছা এবার আসবো আমরা টাইপ 3-তে, আমরা একটু গড়বেগ নিয়ে কিছু ম্যাথ করব। দেখো তোমাদেরকে একটা ম্যাথ দেওয়া হয়েছে, কোনো বস্তু তার গতির অর্ধেক পথ 30 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অর্ধেক পথ 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তো বস্তুটার গড়বেগ কত। আচ্ছা আমরা যদি এই জিনিসটাকে একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে জিনিসটা কেমন, ধরো বস্তুটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসলো, এই পুরা দূরত্বকে আমরা বলতে পারি 2d, যার মধ্যে এই ডি দূরত্ব, হ্যাঁ 2d, এই পুরো দূরত্বের অর্ধেক কি ডি, সেই ডি দূরত্ব গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেক অর্থাৎ বাকি যে ডি দূরত্ব থাকলো সেইটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা এই এতটুকু দূরত্ব যাইতে ধরো আমার সময় লাগলো t1, আর এতটুকু দূরত্ব যাইতে বাকি অর্ধেক যাইতে লাগলো t2। আচ্ছা তোমরা বলতে পারো যে t1 আর t2 কেন লিখলাম। আচ্ছা দেখো এখানে কি দূরত্ব সেম আছে, হ্যাঁ এতটুকু ডি এতটুকু ডি, কিন্তু এই প্রথম যে ডি দূরত্ব সেই ডি দূরত্ব গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর পরের যে ডি দূরত্ব সেটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। সো দুই ক্ষেত্রে কি দূরত্ব সেম হইলেও বেগ আলাদা, সো টাইম তো আলাদা হবেই, এটা তো আমরা বুঝতেই পারছি। সো আমরা কি t1 সমান, আমরা কি এটা লিখতে পারি না যে দূরত্ব t সমান s/v, অর্থাৎ t সমান কি দূরত্ব ভাগ বেগ। দেখো তাহলে t1 সমান কি হচ্ছে d ডিভাইডেড বাই 30, হ্যাঁ t সমান কি t1 সমান d ডিভাইডেড বাই 30 অ্যান্ড t2 সমান কি d ডিভাইডেড বাই 40। কারণ কি সমবেগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি s সমান vt, সেখান থেকেই তো জিনিসটা আসতেছে যে t1 আর t2 এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বের করে নিলাম। এবার আসো গড়বেগ বলতে আসলে কি বোঝায়, যে v বার সমান মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা এখানে আমার মোট অতিক্রান্ত দূরত্ব আসলে কত বলো তো, 2d লিখলাম, আর সময় আসলে কত লাগছে t1 প্লাস t2। দেখো t1 এর ভ্যালু কিন্তু আমরা জানি d/30 আর t2 এর ভ্যালু কত d/40। আচ্ছা এই জিনিসটাকে যদি তুমি নিচে ক্যালকুলেশন করো তাহলে আসবে নিচে কত আসবে 120 লসাগু, আর 40 প্লাস 30d সমান 2d ডিভাইডেড বাই 70d ডিভাইডেড বাই 120। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2d গুণ 120 ডিভাইডেড বাই 70d, দেখো d কেটে যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে আমার গড়বেগ আসবে 3.43 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাব। তো অঙ্কে কি বলছে, কোনো বস্তু তার গতির অর্ধেক সময় 30 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তো বস্তুটার গড়বেগ কত। দেখো ওই দুটো অঙ্ক কিন্তু সেম না, আগে কি ছিল অর্ধেক পথ ছিল আর এখানে কি অর্ধেক সময়। সো এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, তোমরা লক্ষ্য রাখবা। আচ্ছা এই অঙ্কটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, হ্যাঁ আগের মধ্যে দেখো বস্তুটা এখান থেকে এই দূরত্বে গেল, ধরি এই টোটাল এই দূরত্বটা অতিক্রম করতে বস্তুটার সময় লাগছে 2t। আচ্ছা ঠিক আছে, তাহলে 2t সময়ের অর্ধেক কি t, তো এই t সময়ে বস্তুটা এতটুকু সময় বস্তুটা গেছে t সময় ধরে প্রথমে 30 কিলোমিটার পার আওয়ার বেগে।
আর বাকিটি সময় ধরে বস্তুটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা তোমরা একটা জিনিস চিন্তা করো যে এই জায়গাটুকুতে, হ্যাঁ দুই জায়গায় টি সেম, সময় সেম, কিন্তু এক জায়গায় বস্তুটা গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা জায়গায় বস্তুটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। সো দুই জায়গায় কি দূরত্ব সেম হবে? দূরত্ব কিন্তু কখনো সেম হবে না। এতটুকু দূরত্ব ধরলাম যে D1 আর এতটুকু দূরত্ব ধরলাম D2। হ্যাঁ তোমরা তো বুঝতেই পারতেছো দূরত্বটা সেম হবে না। তাহলে D1 সমান আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু জানি S সমান VT সমবেগের ক্ষেত্রে। তাহলে D1 সমান আমরা কি লিখতে পারি? 30t। আবার D2 সমান আমরা কি লিখতে পারি? 40t। আচ্ছা এই জিনিসগুলো আমরা বের করে রাখলাম। এবার আসো গড়বেগ সমান কি? আমরা বলে দিছি মোট দূরত্ব ডিভাইডেড বাই কি? মোট সময়। দেখো আমরা কিন্তু মোট সময় কত জানি? 2t। আর মোট অতিক্রান্ত দূরত্ব কি? D1 প্লাস D2 না? তো আমরা D1 আর D2 এর ভ্যালু যদি বসাই দেই তাহলে 30t প্লাস 40t ডিভাইডেড বাই 2t সমান 35 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ তাহলে দেখো গড়বেগের অঙ্ক কিন্তু আসলে খুব কঠিন না। তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে এই দুইটা টাইপ নিয়ে। আগে কি ছিল? অর্ধেক পথ 30 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি অর্ধেক পথ 40। আর এবার কি? জাস্ট আগে পথ দেওয়া ছিল, এবার কি সময় দেওয়া আছে যে অর্ধেক সময় 30 বেগে গেছে আর বাকি অর্ধেক সময় 40 বেগে গেছে। সো এই জিনিসটা মনে রাখবা যে তোমাকে কোন জিনিসটা সম্পর্কে হিন্টস দেওয়া আছে। দেখো আমি কি বলছি, গড়বেগ নির্ণয়ের জন্য দূরত্ব আর সময় দরকার। এই অঙ্কটাতে তোমাকে সময় সম্পর্কে কিছু ধারণা দিছে অ্যান্ড দূরত্ব সম্পর্কে কিন্তু কিছু বলা নাই। আমি এখানে যে কি করছি বলো, যেহেতু দূরত্ব সম্পর্কে কিছু বলা নাই, এই দূরত্বকে সময়ের মাধ্যমে প্রকাশ করছি। আর আগের অঙ্কটাতে যদি তুমি খেয়াল করতা, আগে কি আমাকে দূরত্ব সম্পর্কে কিছু হিন্টস দিয়ে দিছিল, সময় সম্পর্কে কিছুই বলে নাই। সেখানে আমি কি করছিলাম? সময়কে দূরত্বের মাধ্যমে প্রকাশ করছি। তোমাকে জাস্ট এই জিনিসটাই মনে রাখতে হবে যে গড়বেগের অঙ্কগুলোতে যদি সময় দেওয়া থাকে আর তাহলে দূরত্ব দেওয়া থাকবে না, তখন দূরত্বকে সময়ের মাধ্যমে প্রকাশ করে নিব এরকম করে। আর যখন অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকবে তখন সময় সম্পর্কে কিছু বলা থাকবে না, তখন সেই সময়কে আমরা দূরত্বের মাধ্যমে প্রকাশ করে নিব, যেটা আমরা আগের অঙ্কে করছি। তাছাড়া এই অঙ্কটা আসলে কিছুই না, এই টাইপের অঙ্ক খুবই সহজ। আচ্ছা দেখো তোমাদের জন্য একটু বাসায় একটু চেষ্টা করবা। গড়বেগের দুইটা অঙ্ক দিছি। আগে কি আমরা অর্ধেক অর্ধেক করে দেখলাম যে অর্ধেক পথ গেছে এত বেগে, বাকি অর্ধেক এত বেগে। তোমাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, তোমাকে বলে দিলাম যে 1/3 পথ 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি পথ দ্যাট মিনস বাকি যে 2/3 পথ থাকলো সেই 2/3 পথ গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তো সেখানে গড়বেগ কত? অ্যান্ড আরেকটা অঙ্ক, সেটা কি 1/3 সময় গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, অ্যান্ড বাকি সময় অর্থাৎ বাকি যে 2/3 সময়, সেই 2/3 সময় গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এখানে গড়বেগ কত? তোমরা আগের মতো করেই, আমরা আগে যেভাবে সলভ করছিলাম, আমি যে দুইটা করে দিছি সেইভাবে একটু থিঙ্ক করবা, ইনশাল্লাহ আটকাবা না। আচ্ছা এবার আমরা একটু গ্রাফ নিয়ে আলোচনা করব, টাইপ 4। দেখো স্যার কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছেন যে বেগ বনাম সময় লেখচিত্রের যে গ্রাফ, সেই গ্রাফ এবং টি অক্ষের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলের ক্ষেত্রফলটাই কি? অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটুকু, এতটুকু জায়গা, যে ভি বনাম টি লেখচিত্রের গ্রাফ এবং টি অক্ষের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফলই হইতেছে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আর তোমরা এই গ্রাফটার সাথে খুবই পরিচিত, তোমরা অনেকে স্কুলেও করছো, স্যারও করাইছেন, যে এখানে জাস্ট কি এটা একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই কি? অতিক্রান্ত দূরত্ব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমরা জানো। সো আমরা এই গ্রাফটা থেকে একটু ডিফারেন্ট টাইপের গ্রাফ দেখব। চলো দেখি গ্রাফটা কেমন। এবার আমরা 2 নম্বর গ্রাফটাতে আসি। দেখো এটাও বেগ বনাম সময় লেখচিত্রের একটা গ্রাফ, ঠিক আছে। কিন্তু দেখো এখানে এই জিনিসটাকে আসলে ট্রাপিজিয়াম, যে আগের মতো আমরা কিন্তু এখানে ট্রাপিজিয়ামের সূত্র ফেলতে পারবো না। কারণ কি? এই যে এখানে কিছু একটা উল্টাপাল্টা জিনিস আছে দেখা যাচ্ছে। তো আমরা কি কাজ করতে পারি? আমরা এই পুরা গ্রাফটাকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি। চলো আমরা একটু ভাগ করি। আচ্ছা দেখো আমরা এই গ্রাফটাকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি। এখন দেখো এটা কি? একটা ত্রিভুজ। সো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এখানে খুব ইজিলি করা যাচ্ছে, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 10। সো এইটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো।
আবার দেখো এখানে একটা আয়তক্ষেত্র ফর্ম করছে। সো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা বের করতে পারবো। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো 5 থেকে 20 পর্যন্ত, তার মানে কি 15। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 10। সো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও আমরা বের করতে পারবো। এবার দেখো এটা কি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের সেটাও দেওয়া আছে, এতটুকু কি 5। সো আমরা এই ট্রাপিজিয়ামটুকুরও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের ঝামেলা পাকাইলো সেটা হচ্ছে যে এই জায়গাটা। দেখো তোমরা যদি একটু চিন্তা করো, আসলে এটা আসলে খুবই ইজি একটা জিনিস। এটা হচ্ছে বৃত্তের 1/4। আসলে বৃত্তটাকে যদি আমরা পুরোপুরি কমপ্লিট করি তাহলে এরকম একটা জিনিস। তো এটা সেই বৃত্তের 1/4। আসলে এটা আসলে তেমন কিছুই না। তাহলে এই বৃত্তের 1/4 হচ্ছে এতটুকু। তাহলে এই জিনিসটার ব্যাসার্ধ কত, এটা হচ্ছে সেই কেন্দ্র, ব্যাসার্ধ কত 5। তাহলে এই বৃত্তের 1/4 বৃত্তের একটা পার্ট এই জিনিসটুকু। তাহলে আর সেই বৃত্তের ব্যাসার্ধটাও আমরা জেনে গেছি যে 5। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল কি πr²/4 না, যেখানে ব্যাসার্ধ কত 5। সো এই অংশের ক্ষেত্রফলটাও আমরা বের করতে পারতেছি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে সবগুলা ক্ষেত্রফলের সমষ্টি আমরা যদি করি তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি 5 উচ্চতা 10। আচ্ছা, এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 15 গুণ 10। আর কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এখানে কত, এই দুইটা কি সমান্তরাল বাহু না, এদের দৈর্ঘ্যের সমষ্টি কত 10 + 5 গুণ কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত 5, আমরা গ্রাফে দেখলাম। এরপরে এটাকে কি বলছিলাম, এটা আসলে কিছুই না বৃত্তের 1/4। সো এটার ক্ষেত্রফল কি পাই গুণ, আর এই ব্যাসার্ধটা হচ্ছে 5। সো পাই গুণ 5² / 4। এই সবগুলো যোগ করে দিবা, তোমার মোট অতিক্রান্ত দূরত্ব বা এই গ্রাফটার ক্ষেত্রফল বের হয়ে আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা গ্রাফ দেখবো। দেখো গ্রাফে সবকিছু আগের মতোই আছে, খালি প্রথমে একটু কেমন যেন হয়ে গেছে। এটা একটা বক্ররেখা। আর দেখো এই এলাকাটুকু, হ্যাঁ বাকি অংশ সেম আছে, আয়তের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বৃত্তের 1/4 ক্ষেত্রফল সবই আমরা পাবো। কিন্তু এই জিনিসটা আসলে কি, এটা কি কোনো ত্রিভুজও না, এটা কোনো আয়তক্ষেত্রও না, এটা কোনো বর্গক্ষেত্রও না, এটা কোনো ট্রাপিজিয়ামও না। তাহলে এই জিনিসের ক্ষেত্রফল আমরা, এই এতটুকু জায়গার ক্ষেত্রফল আমি যে মার্ক করে রাখছি সেটা কিভাবে বের করব। আচ্ছা, আশরাফ স্যার তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথের ক্লাসগুলো করানোর সময় একটা জিনিস বলছিলেন, সেটা হচ্ছে যে যখন কোনো কিছুতেই মিলবে না তখন কি ইন্টিগ্রেশন করে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। সো আমরা এখানে ইন্টিগ্রেশন প্রয়োগ করে এই এতটুকু এলাকার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আচ্ছা, তোমরা তো একটা জিনিস জানো যে সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি বেগ পাবো। উল্টা দিকে যদি যাই, যে বেগকে যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলেই কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। আমরা আসলে এখানে সেই জিনিসটাই করব, যে তোমাকে এই বক্ররেখায় বস্তুটা কিভাবে চলছে সেটা কিন্তু বলে দিছে। বক্ররেখায় বস্তুটা চলার সমীকরণটা হচ্ছে t² = 8v। আচ্ছা, তাহলে জিনিসটাকে আমরা t² = 8v কে v = t²/8 লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে dx/dt = v বা dx = v dt। এখানে যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন dx = v dt। দেখো x এর লিমিট কি 0 থেকে x, আর t এর লিমিট কি, এই কতটুকু অংশের ক্ষেত্রফল আমরা বের করতেছি, যে 0 থেকে 5 পর্যন্ত না t এর লিমিট, হ্যাঁ 0 থেকে 5 পর্যন্ত, বা x = t²/8 dt 0 থেকে 5। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে t³ / 24, 5 থেকে 0। আর এটাই হচ্ছে অ্যান্সার, যে এখানে কি তুমি জাস্ট বসাই দিবা যে 5³/24। এটাই হচ্ছে এই এতটুকু যে এলাকা, সেই এলাকায় কত দূরত্ব অতিক্রম করছে সেইটা, আর বাকিটুকু তো তোমরা বের করতেই পারবা। আচ্ছা, তাহলে দেখো জিনিসটা কিন্তু খুব কঠিন না।
জাস্ট তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি এখানে কিছু কোনো নর্মাল সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করতে পারতেছি না, সো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর অতিক্রান্ত দূরত্ব কাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায়? সময়ের সাপেক্ষে বেগকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায়। আমি জাস্ট সেই কাজটাই করে এই এতটুকু যে দূরত্ব সেটা বের করে ফেলছি, তার সাথে এই ক্ষেত্রফলগুলো বা এই যে দূরত্বগুলো বের হবে সেগুলো যোগ করে দিলেই কি 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমরা কত দূর অতিক্রম করতেছি সেটা পেয়ে যাব। সো এই অঙ্কটাও কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই পারবা তোমরা। আচ্ছা, এবার আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে কিছু আলোচনা করব, অর্থাৎ প্রাস নিয়ে। দেখো প্রাসের জিনিসগুলো তো তোমরা জানোই যে এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা কি হয়, এক্স অক্ষ বরাবর বেগ কত, vx সমান v নট cos থিটা নট। কিভাবে আসলো? এই যে ধরো একটা প্রাসকে আনুভূমিকের সাথে থিটা নট কোণে এবং v নট বেগে যদি নিক্ষেপ করি, তাহলে এই এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা কি? জাস্ট ভেক্টর বিভাজন v নট cos থিটা নট। আর ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা কি? ভি নট সাইন থিটা নট হবে। এই ভি নটের উলম্ব দিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। আচ্ছা, তো ভি এক্স সমান ভি নট কস থিটা নট আমরা জানি। আর এই এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ ক্রিয়া করে না, সো এক্স অক্ষ বরাবর যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সেটা জাস্ট সমবেগের ইকুয়েশন, যেটা এক্স সমান ভি এক্স নট ইন্টু টি। এটাও তোমরা জানো। ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনগুলো কি? কিছুই না, জাস্ট আগের মতোই। জাস্ট ওই ইউ যেটা তোমরা রৈখিক গতিতে আদিবেগের জায়গায় জাস্ট ভি ওয়াই নট, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ বেগের যে উপাংশ সেটা ইউজ করা হয়েছে, আর কিচ্ছু নাই এইখানে। আর আরও কিছু সূত্রের সাথে তোমরা জানো যে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি এইটা। আবার বিচরণকাল যেটা সেটা হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট বাই জি। সর্বাধিক উচ্চতা কত সেটা বের করার যে ইকুয়েশন সেটা হচ্ছে এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি। আর আনুভূমিক পাল্লা যেটা সেটা হচ্ছে আর সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। আচ্ছা দেখো, খুব নর্মাল কিছু ম্যাথ, প্রাসের যে নর্মাল ম্যাথগুলো যে তোমাকে বলে দিছে যে ভি নট আর থিটা নটের মান, যে একটা প্রাসকে আনুভূমিকভাবে 30 মিটার আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 30 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে পর্যায়কাল কত, সর্বাধিক উচ্চতা কত। এখানে সব ডাটা তোমার দেওয়া আছে, জাস্ট সূত্র ইউজ করবা, অঙ্ক হয়ে যাবে। আবার নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কেও কিন্তু খুবই ইজি। তোমাকে বলে দিছে যে একটা প্রাসকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। প্রাসটা আনুভূমিকভাবে 20 মিটার দূরত্বে একটা দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। এই ম্যাথগুলা তোমরা কিন্তু করে আসছো, যে এখানে কি জাস্ট এই প্রাসের সঞ্চার পথের ইকুয়েশন দিয়ে এই ম্যাথটা করা যায়। সো এই ম্যাথগুলাতে আসলে আমরা টাইম ওয়েস্ট করব না, আমরা কিছু কঠিন ম্যাথ দেখব। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা দেখবো, আসলে এই ম্যাথটা বইতে আসছিল বেশ কয়েক বছর আগে। দেখো ম্যাথটা, ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে পরন্তু একটি বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূরে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। যদি বন্দুক হতে গুলি বের হবার মুহূর্তেই বস্তুটা স্থির অবস্থা থেকে নিচে পড়া শুরু করে, তবে গুলিকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে। হ্যাঁ, ম্যাথটা অনেক বড়, দেখে ভয় পাইতে পারো। যাই হোক, ম্যাথটা আসলে যদি বুঝতে পারো তাহলে অতটা ভয় লাগবে না, যথেষ্ট ইজি ম্যাথটা। চলো ম্যাথটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, ধরো যে সেই বস্তুটা ভূমি থেকে 300 মিটার উচ্চতায় আছে, আর এই বস্তুটা থেকে আনুভূমিকভাবে 500 মিটার দূরত্বে এই জায়গাটাতে একটা বন্দুকের নল তাক করা আছে, যে ওই বন্দুক থেকে গুলি ছড়ে বস্তুটাকে আঘাত করব। আচ্ছা, তো বলা হয়েছে কি, এখান থেকে এই বন্দুকের গুলিটা যখনই বের হবে ঠিক সেই মুহূর্তেই বস্তুটা নিচে পড়া শুরু করবে। আচ্ছা, ধরি এই বস্তুটা নিচে পড়ে টি সময় পর এইচ উচ্চতা অতিক্রম করে এই বিন্দুটাতে আসলো, অ্যান্ড ঠিক সেই মুহূর্তেই বন্দুকের গুলিটা ওকে যে এখানে আঘাত করলো। তাহলে দেখো আমি কি বলছি, বস্তুটা উলম্বভাবে এইচ দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রাসটা উলম্বভাবে কত দূরত্ব অতিক্রম করছে? 300 মাইনাস এইচ না? এতটুকু যদি এইচ হয়, পুরাটা তো 300, তাহলে এতটুকু কি 300 মাইনাস এইচ। অ্যান্ড ধরি যে প্রাসটাকে ভি নট বেগে অ্যান্ড থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে আমি কিন্তু বলছিলাম যে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুটা বা পড়ন্ত বস্তুটা টি সেকেন্ডে
এইচ উলম্ব দূরত্ব অতিক্রম করছে। সো আমরা তো ওই পড়ন্ত বস্তুর জন্য লিখতেই পারি এইচ সমান হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা কিন্তু লিখতেই পারি, এটাকে 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দেই। আর বন্দুকের গুলির জন্য আমরা কি লিখতে পারি, দেখো বন্দুকের গুলিটা উলম্বভাবে ওই একই সময় অর্থাৎ টি সেকেন্ডেই কিন্তু 300 মাইনাস এইচ দূরত্ব অতিক্রম করছে। সো আমরা লিখতে পারি 300 মাইনাস এইচ সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে দেখো এইচ এর মানটা কিন্তু আমরা 1 নম্বর থেকে বসাই দিতে পারি যে 300 মাইনাস হাফ জিটি স্কোয়ার সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে দেখো উভয় পক্ষ থেকে হাফ জিটি স্কোয়ার কাটা যায়। সো ভি নট সাইন থিটা নট টি সমান আমরা লিখতে পারি 300। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো তাহলে আমরা জিনিসটা কি করছিলাম, এই যে উলম্বভাবে 300 মাইনাস এইচ দূরত্ব অতিক্রম করার ফলে আমরা এই লাইনটা কিন্তু লিখতে পারলাম। এই লাইনটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই লাইনটা কিন্তু আসলে কিছুই না, এই লাইনটা হচ্ছে আসলে এই লাইনটা, যে উলম্বভাবে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এইটা। আমরা জাস্ট এই জায়গাটাতেই ওয়াই এর মানটা বসাই দিয়ে এরকম ইকুয়েশন পাইছি। সেখান থেকে সলভ করে আমরা ভি নট সাইন থিটা নট টি এর মান পাইলাম। এবার দেখো আবার এই বন্দুকের গুলিটা কিন্তু আনুভূমিকভাবেও 500 মিটার দূরত্ব অতিক্রম করছে। সো আমরা তো এটা লিখতেই পারি যে ভি নট কস থিটা নট টি সমান 500। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিতে পারি। আচ্ছা, এই লাইনটা কি তোমরা বুঝতে পারছো? এই লাইনটা কিন্তু কিছুই না, এই লাইনটা হচ্ছে জাস্ট এই লাইনটা, যে আমরা জাস্ট এই এক্স এর মান অর্থাৎ আনুভূমিকভাবে কত দূরত্ব গেছে সেটার মানটা জাস্ট বসাই দিয়ে এই ইকুয়েশনটা পাইলাম। তাহলে দেখো 2কে যদি 3 দ্বারা আমরা ভাগ করে দেই তাহলে tan থিটা নট সমান আমরা কি পাবো 3/5। অতএব থিটা নট সমান tan ইনভার্স 3/5। এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, যে এই গুলিটাকে আনুভূমিকের সাথে tan ইনভার্স 3/5 কোণে নিক্ষেপ করলেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো, যে বন্দুকের গুলি দিয়ে এই পড়ন্ত বস্তুটাকে আঘাত করতে পারবো। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক, সেটা হচ্ছে দেখো কোনো একটি প্রাসের সঞ্চারপথের সমীকরণ বলে দিছে তোমাকে যে y সমান x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তো বলতেছে তোমাকে যে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করবো? আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা লিখে নিই যে y সমান x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো দেখো তোমাদেরকে একটু মনে খটকা লাগতেছে যে এটা আবার প্রাসের কেমন সঞ্চারপথের ইকুয়েশন। আমরা তো সবসময় প্রাসের সঞ্চারপথের ইকুয়েশন দেখে আসছি y ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এটা কি 2 নাম্বার দিয়ে রাখি। তো আমরা সব সময় এই প্রাসের সঞ্চারপথের যে সাধারণ সমীকরণ সেটার সাথেই আমরা পরিচিত, কিন্তু তোমাকে প্রশ্ন দিয়ে রাখছে এইটা। তো আসলে এখানে ঘাবড়ানোর কিছুই নাই, মনে রাখবা যে দুনিয়ার যত প্রাসের ইকুয়েশন সবগুলোই আসলে এই প্রাসের সঞ্চারপথের সাধারণ সমীকরণটা থেকেই আসছে। দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে সিমিলারিটিস বা মিল কি কি, 2 জায়গাতেই y আছে, এখানে x আছে, এখানেও x আছে, এখানে x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার আছে। তো এই দুইটা জায়গার মধ্যে অমিলটা কি, দেখো এই 1 নম্বর ইকুয়েশনে এই থিটা নট আর ভি নট এর ভ্যালু বা থিটা নট আর ভি নট হচ্ছে অনুপস্থিত 1 নম্বর সমীকরণে। আসলে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে, তোমরা তো জানো প্রাসকে আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে আর নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয়। তো সেই ভি নট আর থিটা নট এই দুইটার ভ্যালু আসলে এই ভি নট আর থিটা নট এই দুইটার ভ্যালু মেইন ইকুয়েশনটাতে বসাই দিয়ে আসলে আমরা এই ইকুয়েশনটা পাইছি। এই দুটো ইকুয়েশন আসলে সেম, জাস্ট কি কাজ হয়েছে, এই যে এখানে কি থিটা নট ভি নট এই জিনিসগুলো নাই মানে এই নিক্ষেপ কোণ আর নিক্ষেপ বেগের মানটা আর এই জি এর মানটা বসাই দিয়ে আমরা আসলে এই তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেই ইকুয়েশনটা পাইছি। এই দুইটা ইকুয়েশনের মধ্যে আসলে কোনোই তফাৎ নাই।
এই ইকুয়েশন থেকেই এই ইকুয়েশনটা আসছে। তাহলে আমরা 1কে 2-এর সাথে তুলনা করতে পারি, 1কে 2-এর সাথে তুলনা করে পাই, দেখো x সমান আসলে কি x tan থিটা নট না, তাহলে কি উভয় পক্ষ থেকে x কেটে যায়, tan থিটা নট সমান কি 1 বা থিটা নট সমান কি 45 ডিগ্রি। সো আমরা থিটা নটের মানটা পেয়ে গেলাম। আবার দেখো আমরা কিন্তু x²/2 সমান কি লিখতে পারি, হাফ জি x² ডিভাইডেড বাই v0² cos² থিটা নট। দেখো x² কেটে যায়, এই টু কেটে যায়, সো আমরা কি এটা লিখতে পারি যে g সমান v0² cos² থিটা নট। হ্যাঁ আমরা এটা লিখতে পারি। দেখো v0² সমান g সমান v0² গুণ cos থিটা নট, cos 45 ডিগ্রির মান কি 1/√2, তাকে স্কয়ার করলে কি হাফ, বা v0² সমান কি 2g। দেখো আমরা v0² এর ভ্যালু পাইছি, থিটা নটের ভ্যালু পাইছি, এখন আমরা সর্বোচ্চ উচ্চতা h বের করব। h সমান আমরা কি জানি, v0² sin² থিটা নট ডিভাইডেড বাই 2g। দেখো v0² এর ভ্যালু কিন্তু আমরা জানি 2g, আর নিচেও আছে 2g কাটা, আর sin² থিটা নট এর ভ্যালু কত, sin থিটা নট sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, sin² থিটা নট হচ্ছে হাফ, এই যে হাফ। সো এখানে h এর ভ্যালুটা আসবে হাফ একক মিটার বা সেন্টিমিটার বা যেটাই হোক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটাতে আসলে বোঝার জিনিস জাস্ট প্রথমেই তোমাকে এই জিনিসটা জানতে হবে যে প্রাসের যে ইকুয়েশনই দেওয়ার থাক সেটা আসলে প্রাসের সঞ্চারপথের যে সাধারণ সমীকরণ সেখান থেকেই আসছে। এখানে আমি আবারও বলতেছি, জাস্ট v0 আর থিটা নটের ভ্যালু বসাই দিলে এই ইকুয়েশনটা আসে, এটা আর কিছুই না, এই দুই ইকুয়েশন সেম। এটা যদি জাস্ট মাথায় রাখতে পারো তাহলে এই অঙ্কটা আসলে কিছুই না। আচ্ছা আমরা তো গতিবিদ্যার অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, আমরা রৈখিক গতি নিয়ে আলোচনা করছি, প্রাস নিয়ে, দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করছি, আর বাকি যে জিনিসটা থাকলো ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতিতে আসলে তোমাদেরকে এক্সট্রা করে বোঝানোর কিছু নাই, স্যার যা পড়াইছেন সেটা যদি বুঝে থাকো অ্যান্ড স্যারের সেটা যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো যদি করে থাকো সেটা এনাফ। আর ঘূর্ণন গতিতে আসলে তেমন কোনো কঠিন ম্যাথ নাই, অ্যান্ড ঘূর্ণন গতি থেকে প্রশ্ন অনেক কম আসে। তো আমরা তো অনেক কিছু করলাম আজকে। একটা জিনিস খেয়াল করছো তোমরা যে ম্যাথগুলো যে আমরা করলাম সেই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন না, জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই তোমরা ম্যাথগুলো ধরতে পারবা। সো তোমাদের প্রতি আমার যেই উপদেশ থাকবে সেটা হচ্ছে তোমরা প্রবলেম সলভিং স্কিলটা বাড়ানোর চেষ্টা করো, যে একটা ম্যাথ দেখেই বলে দিতে পারবা যে কোন প্রসেসে আগাইলে এই ম্যাথটা আমার হয়ে যাবে। তো এই প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য কি করতে হবে, তোমরা বাসায় বসে নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করবা, যেখান থেকে পারবা ফিজিক্সের ম্যাথ অনেক প্র্যাকটিস করবা, আর সেই সাথে তো অবশ্যই স্যারের থিওরি লেকচারগুলো ফলো করবা, তাহলেই ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, ফিজিক্স তোমার কাছে অনেক ইজি লাগবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, ধন্যবাদ।